প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আমি আছি মাহবুবুল আলম মিলন সজ্জাবনে। আর আজকে সংবাদ বিশ্লেষণ করবেন আমাদের আমন্ত্রিত অতিথি অধ্যাপক আব্দুল লতিফ। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ লতিফ ভাই ধন্যবাদ দর্শকদের। একজন লেখক এবং উদ্যোক্তা এবং অনুবাদক। অনুবাদক কথাটা একটু বেশি বলার প্রয়োজন বলে মনে করি আর কি। সেদিনও বলেছিলাম কথাটি যে অনেক কঠিন বই এবং যে বইটার জনগণের জন্য অত্যন্ত বেশি দামে কিনে রাখতো সেটা অনুবাদ করে সহজ দামে বাজারে যে ছাড়া, এটা একটা আপনার উদ্যোগ। এই উদ্যোগকে অবশ্যই আমাদের পাঠক সমাজ আপনাকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসেছে। জাতীয় পত্রিকা প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী এবং সিলেট মিরর। এই তিনটি পত্রিকারই আমরা শিরোনাম করব এবং গুরুত্বপূর্ণ খবরগুলোর বিশ্লেষণ শুনবো আজকে অধ্যাপক আব্দুল লতিফের কাছ থেকে। এই অনুষ্ঠানটির পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম। আর যার সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস, গোয়াইনঘাটের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কৃষি পণ্য উৎপাদন, বিপণন ও কর্মসংস্থান এই সমন্বয় করে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। এর প্রতিষ্ঠাতা সাংবাদিক এম এ রহিম এবং প্রতিষ্ঠাতা শুধু নয়, উনি একজন জনপ্রতিনিধি, ওই এলাকার চেয়ারম্যানও ছিলেন, জনগণের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। আব্দুর রহিমকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা প্রথম আলো পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ 8 জুন 2026, 25 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 21 জিরহজ 1447 ইসডি, আজ সোমবার। প্রথমেই যে খবরটি পড়ে শোনাচ্ছি, কার্যদিবসে রায়, দুজনের মৃত্যুদণ্ড, আদালতের রায়, রামিসা হত্যার রায়। উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে মানুষের সুরক্ষা বড় চ্যালেঞ্জ। এখানে বাজেট 2026-27 নিয়ে একটি প্রতিবেদন এসছে। বেনজির ঘনিষ্ঠ পুলিশের সেই কর্মকর্তা এখন খুলনার আতঙ্ক। সাবেক পুলিশ কর্মকর্তা বেনজিরের কথা বলা হয়েছে এখানে। আরো খবর, সব ভুক্তভোগীকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। রাজধানীর পল্লবীর শিশু হত্যার ঘটনাটি ছিল ভয়াবহ, এক ব্যারিস্টারের বক্তব্য। কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর চাই বললেন শিশুটির বাবা, অর্থাৎ রামিসার বাবার কথা বলা হয়েছে। আরো খবর, সম্প্রচার সত্ত্ব কেনার ব্যয় এবার 25 কোটি টাকা কমেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে এবারের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখানোর সম্প্রচার সত্ত্ব কিনেছে সরকার, এখানে 25 কোটি টাকা কমেছে। আরো খবর আছে, হামির উপসর্গ, আরো 7 শিশুর মৃত্যু। এটা যেন নিত্য নতুন খবর হিসেবে দাঁড়িয়েছে, বেড়েই চলছে এটা। আন্তর্জাতিক খবর, ইরানের জব্দ সম্পদ ছাড় প্রশ্নে অনড় তেহরান এবং ওয়াশিংটন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এই ছিল মোটামুটি প্রথম আলোর সব যেটা শিরোনাম খবর। শেষ পৃষ্ঠার খবরগুলো আমি পড়ে শোনাচ্ছি। প্রথম আলোর শেষ পৃষ্ঠায় যে খবরগুলো আছে, তল্লাশিকালে মুঠোফোন ও ফেসবুক ঘেটে দেখা আইনের লঙ্ঘন। মুঠোফোনে তল্লাশির নামে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অনুমোদন এই সংবিধান ও প্রচলিত আইনে। রেজাউল করিম সোহাগ, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনাজপুরে লিচুর উৎসব, অনেক নেতিবাচক খবর মধ্যে একটা ভালো খবর, আনন্দ দেয় আর কি। যে দৃশ্যটা দেখেই মনে হচ্ছে প্রকৃতিতে এত শোভা লিচুর গাছে, সারাটা গাছ জুড়ে যেন লিচু, একটি ছবি এসছে। দিনাজপুরে লিচুর উৎসব। জ্যৈষ্ঠ মাসের মিষ্ট ফল, গাছে পাকা আম। মিষ্ট ফল হচ্ছে লিচু এবং আম, তারই একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। সুন্দরবনে ভারতগামী 5 জাহাজে ডাকাতির চেষ্টা। 62 ঘন্টা ধরে শূন্য রেখায় নারী শিশু সহ 10 জন। বাংলাদেশ ভারত সীমান্তে এখনো 10 জন নারী শিশু 62 ঘন্টা ধরে শূন্য রেখায় অবস্থান করছে। দুপক্ষে টানাটানি চলছে। এই ছিল মোটামুটি শীর্ষ খবরগুলো। লতিফ ভাই, আপনার কাছে আসছি। আজকে যেহেতু 4 দিবসে রায় হলো, খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর এখানে অভিনন্দন জানানো হয়েছে আইনমন্ত্রীকে। এখানে 2 জনের মৃত্যুদণ্ড হয়েছে মূল আসামিকে। কতটুকু আশাবাদী এই কার্যকর হওয়ার পর এটা কিভাবে? ধন্যবাদ ভাই। বিষয়টা কয়েকটা দিক আছে। একটা হচ্ছে যে এই যে শিশু দর্শন বা অনৈতিক কাজগুলা, মহিলাদের দর্শন করা,
এই তৎপরতা অনেক বেড়ে গেছে, এবং যারা এই তৎপরতার মধ্যে আছে তারা কিন্তু হিরো হওয়ার চেষ্টা করছে। তারা ন্যায় অন্যায় বোধের বিষয় না, বিষয় হচ্ছে আমি এনিহাও হিরো হব। এই হিরো হওয়ার মানসিকতা এই পর্যায়ে নিয়ে গেছে। তারপর হচ্ছে রাজনৈতিক সাহস। রাজনৈতিক সাহসগুলো এমন আমাদের দেশে দেখা যায়, যে দল রাজনীতি করে তার নেতাপোতা যারা আছে, ছোটখাটো নেতাপোতা, এরা এইসব কাজে ইনভলভ হয়ে যায়। তো এখানে যে বিচারের রায়টা হয়েছে 4 কর্মদিবসে খুবই প্রশংসনীয়, কিন্তু কার্যকরের ব্যাপারটা যদি আমরা একটা বানুর কৌতুক শুনেছিলাম, যে বলেছিল যে লোয়ার কোর্টে রায় হয়ে গেছে, অসুবিধা নেই, আমি জজ কোর্টে যাব, হ্যাঁ আমি তো আছি। তারপরে জজ কোর্টে রায় হয়ে গেছে এগেনস্টে, অসুবিধা নেই আমি তো আছি, হাইকোর্টে যাব, হাইকোর্টে রায় হয়ে গেছে এগেনস্টে, আমি তো আছি, আপিল কোর্টে যাব, আপিলে এগেনস্টে রায় হয়ে গেছে, আরে মরে যাক, আমি তো আছি। এই যে বিষয়গুলা, এই যে লোয়ার কোর্ট হয়ে, জজ কোর্ট হয়ে, হাইকোর্ট হয়ে, আপিল বিভাগ হয়ে, সুপ্রিম কোর্ট হয়ে, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলাকে এখানে মিনিমাইজ কি করা যায় না? যে এটা দর্শন, এইসব ব্যাপারে যে রায়টা হবে, সেই রায়টা হবে সম্মিলিত, একসাথে রায়টা হবে। হ্যাঁ, এটা করা কি অবশ্যই আইনের সংশোধনের ব্যাপার আছে, কঠিন কিছু না। আইনের সংশোধন তো সংসদ আছে, এগুলা যদি আপনারা চান তাহলে এটা এখানেই সম্ভব সমাধান করা। হ্যাঁ, এখানে সবকিছু সমন্বয়ে, সব কোর্টের সমন্বয়ে যদি রায়টা হয়, সাথে সাথে রায়টা হয় এবং সাথে সাথে বাস্তবায়ন হয়। একটা বিষয় মিলন ভাই, একটা লোক হাতে নাতে ধরা পড়েছে, তার জন্য এত যুক্তিতর্ক, এত প্রমাণের দরকারটা কি? হ্যাঁ, আর বিভিন্ন ইমাজিনারি গল্পগুলো বলার দরকার নেই। আইনের যে এই আইনের বিষয়টাকে সংক্ষিপ্ত করতে সমস্যাটা কোন জায়গায়? যেখানে হাতে নাতে ধরা পড়েছে, এগুলো স্বীকারও করছে, তার বিচারটা এত লিঙ্গার হবে কেন? আমরা যেটা চাইবো, মৃত্যুদণ্ডের বিষয়টা, মৃত্যুদণ্ড যাতে কার্যকর হয় এবং একটা আইনের সংশোধনী এনে একটা সবার সম্মুখে যাতে মৃত্যুদণ্ড হ্যাঁ, এবং যাতে সারা জাতি এই বিষয়ে শিক্ষা নেই যে এই লাইনে যাওয়া যাবে না, এই লাইনে গিয়ে হিরো হওয়া যাবে না। এটা আমাদের আপনার কথার সাথে আরেকটি কথা, শিশুটির বাবা রায় পেয়ে খুব খুশি হয়েছে, দ্রুত কার্যকর চাই, সেও বলেছে। না, এগুলা হয় না তো। আলটিমেটলি দেখা যায় যে বিভিন্ন কোর্টে গিয়ে আলটিমেটলি সরকার চেঞ্জ হয়ে যায় বা অনেক সিস্টেম চেঞ্জ হয়ে যায়, মানুষেরও ধৈর্য থাকে না, আলটিমেটলি এইসব রায়। আরেকটি কথা, যে দেশে প্রত্যেক বছর জুনে আমাদের যে বাজেট হয়, উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে মানুষের সুরক্ষা বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির একটি চিত্র তুলে ধরা হয়েছে। এই যে চ্যালেঞ্জ, এবং বাংলাদেশে এখনো কিন্তু ঋণের বোঝার মধ্যে আছে, এবং আমাদের সমস্যাটা ইনএফিসিয়েন্সি। আমাদের যে প্রত্যেকটা বিষয়ে সরকারি প্রতিষ্ঠান জড়িত, সরকারি প্রতিষ্ঠানগুলো ভেরি ইনএফিসিয়েন্টলি কাজ করে এবং খরচ খালি বাড়ায়। আপনি মনে করেন, এই যে বাচ্চাদের হাতে বইটা পৌঁছে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এটা প্রাইভেট হ্যান্ডে দিলে অ্যাকচুয়াল খরচ কত হতো, আর সরকারি হ্যান্ডে দেওয়াতে অ্যাকচুয়াল খরচ কত হয়, এই জিনিসটা যদি হিসাব করেন তাহলে ক্যালকুলেশনটা বুঝতে আমি আপনার সাথে আমি বলছিলাম যে এটা শুধু একবারে বিনামূল্যে না করে সামান্যতম একটা মূল্য দিয়ে যদি বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হতো না, তাহলে এই ডিস্ট্রিবিউশনটা ভালো হতো। আমার একটা ধারণা, সেটা আমি বলছি। হ্যাঁ, হতে পারতো, অনেকগুলো বিকল্প আছে। না, সেটা একটা বিষয়, আমি বলছি এফিসিয়েন্সি ব্যাপারে। এখন আমি যদি একটা প্রাইভেট হ্যান্ডে একটা গাড়ি ঢাকা থেকে ভাড়া করি যে আমার বইগুলা সিলেট আসবে, আমি হয়তো দিব 10,000 টাকা, সরকার দিবে 1 লাখ টাকা। কারণ হচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় খরচপাতি আছে, সেগুলো সব জিনিস, এবং এই খরচগুলো সাধারণত বাড়ানো। এই যে 1 লক্ষ টাকা দিল, এই 1 লক্ষ টাকা বোঝাটা তো জাতির উপর পড়লো। এই যে আমাদের দেশে স্মার্ট গভর্নমেন্ট হচ্ছে না হওয়াতে সরকারি কাজকর্মে ইনএফিসিয়েন্সির জন্য কষ্ট বাড়ছে, কষ্ট বাড়ার জন্য আমাদের মুদ্রাস্ফীতি। এখন পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করেন, জিনিসপত্রের দাম বাড়বে, প্রত্যেক দেশেই বাড়ায়। আমি থাইল্যান্ডে একবার ছিলাম, মানে চিকিৎসা খাতে, হ্যাঁ, 1 তারিখ অপারেশন করাতে 5% খরচ বেশি দিতে হয়েছে, তারা খরচ বাড়াই দেয়, অটোমেটিক্যালি বাড়াই দেয়। কিন্তু বিষয়টা হচ্ছে তাদের ইনকামটা, তারা ক্যালকুলেশন করে মানুষের ইনকামটা যাতে 5% বাড়ে। হ্যাঁ, এখন মানুষের ইনকামের সুযোগ তো আপনি সরকার দিতে পারবেন না। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠান থেকে ইনকাম দিতে, মানুষকে ইনকাম পাইয়ে দিতে হলে আপনাকে খরচ করতে হবে অনেক বেশি। তার চেয়ে বরঞ্চ মানুষকে চলতে দেন, মানুষের পথে মানুষকে চলতে দেন, বাধা দিবেন না। মানুষকে ইলেকট্রিসিটি দেন, মানুষকে যানজট থেকে মুক্তি দেন, মানুষকে 7টা আইন করবেন না। হ্যাঁ, এইসব আইন করে বাধা সৃষ্টি করবেন না, মানুষকে মানুষের পথে চলতে দেন। সারা মাঠ ভর্তি থাকুক হকাররা, হ্যাঁ, বিভিন্ন স্ট্রিট ভেন্ডাররা, হ্যাঁ, বেচা কিনা করুক, তার ইনকাম করুক, রিক্সা চালকরা ইনকাম করুক, আপনি ইনকাম করতে দিচ্ছেন না।
এবং এতে গিয়ে মানুষের উপর চাপ বাড়ছে। মূল্যস্ফীতি কমাবে বলে আলটিমেটলি কমাতেও পারবে না, আর ইনকামও বাড়াতে পারবেন না, আর মানুষের কষ্ট বাড়বে, দেশে দুর্ভিক্ষ আসবে। এখান থেকে বাঁচতে হলে আপনার এফিসিয়েন্সি আনতে হবে, এটা মাস্ট, এটা কোনো বিকল্প নাই। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই। আপনার লতিফ টক থেকে একটা সুন্দর কথা বলেছিলেন, সান্ধ্য আইনের কারণে ফুটপাতের দোকানগুলো, ছোট ছোট দোকানগুলো যে তাদের ব্যবসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই ব্যবসা থেকে তারা যদি বঞ্চিত হয়, এবং অল্টারনেটিভ আপনি যে একটা সুন্দর দেখিয়ে দিয়েছেন যে ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পণ্যগুলো হচ্ছে কিন্তু তারাই বিক্রি করে, সবই বিক্রি। সুন্দর একটি জিনিস তুলে ধরেছিলেন, ওটার সাথে এটা জড়িত বলে আমি সংযুক্ত করলাম। আমরা জাতীয় পত্রিকা না শেষ করা যায়নি, এখনো শেষ হইল না, শেষ এখানে আরেকটা খবর দেখেন, এখানে একটা বিষয় আমি বলি, এই যে আমাদের সিস্টেমটার জন্য বেনজির ঘনিষ্ঠ পুলিশের সেই কর্মকর্তা এখন খুলনায় আতঙ্ক। এই লোকগুলাকে আসলে প্রত্যেকটা সরকার যেন পালন করে, পোষণ করে, সবাই জানে, সরকার জানে, এবং এই লোকগুলাকে ইউজ করা হয়। হ্যাঁ, এবং আমাদের সিস্টেম যে পুরাতন সিস্টেমে এইসব লোকের ডিমান্ড সবসময় থাকে। আপনি এস আলমের সাথে স্বৈরাচার সরকারের সম্পর্ক কিভাবে হলো? যখন এস আলম 3100 কোটি টাকার কর ফাঁকি দিল, তখন স্বৈরাচার সরকার বললো, তুমি আসো, তোমার তো ফাঁসি হবে, তুমি আমার সাথে গ্রাহ্য করো, আমার কাজ করো, তাহলে তুমি উদ্ধার পাবে। তাহলে এই সরকার কেন তাকে রিসিভ করছে? এই সিস্টেমটা এটা এদের দরকার। হ্যাঁ, এই পুরাতন সিস্টেমে এইসব লোক আসবেই। তাহলে জন্য আপনাদের সরকারে যারা আছেন তারা দয়া করে দেশের স্বার্থে কাজ করেন, এইগুলা পুরাতন সিস্টেমটাকে বাদ দেন। এইসব লোক যারা আছে আতঙ্ক, এদেরকে আইডেন্টিফাই করেন, ডিলিট করেন। হ্যাঁ, ডিটেক্ট এন্ড ডিলিট, এদেরকে ডিলিট করেন। আমরা আশা করব, যেহেতু বিগত সরকারের এই অনিয়মগুলো ছিল, সেই অনিয়মগুলো যদি এ সরকার আমলে এই সরকার যদি আরো বেশি হয়, তাহলে দেশের জন্য কিন্তু আরো বেশি হয়। আর এখানে দিনাজপুরের লিচুর একটি, এটা নিয়ে একটু লিচুর উৎসব হচ্ছে, দেখেন এটা খুবই প্রশংসযোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিয়েছে। আমাদের মানব সম্পদ প্রচুর, আমাদের খাবার মানে খনিজ সম্পদ প্রচুর, আমাদের কৃষিজাত সম্পদ প্রচুর, কিন্তু আমরা কি ইউজ করতে পারছি? আমরা ডিপেন্ড করছি গার্মেন্টস এর উপর। এই গার্মেন্টস কে বাঁচাবার জন্য আমাদের চুক্তি করতে হচ্ছে আমেরিকার সাথে, অসম চুক্তি। শুধু এটা আমাদের সরকার না, মালয়েশিয়া সরকারও করেছে, ইন্দোনেশিয়ান গভর্নমেন্টও করেছে। এই বিষয়গুলো আমাদের মাথায় আনা দরকার, আমাদের ইনকামের সোর্স গুলো বাড়ানো দরকার। এই যে হিউজ লিচু, এগুলা কি আমরা তিনজাত করে এগুলো বাইরে এক্সপোর্ট করতে পারি না? আমাদের ছোট পরিমাণে হচ্ছে। আমাদের সাইফুর মাসায় বলতেন যে কাঁঠাল আমরা এমনি খাই, কাঁঠালকে ইয়ে করে প্যাকেটিং করে আমরা কি বাইরে পাঠাতে পারি না? কাঁঠাল নিয়ে কথা বলবো। আমি কালকে চট্টগ্রামের একটি দৃশ্য দিকে রেল স্টেশনের পাশে রিয়াজউদ্দিন মার্কেটের সামনে 5 টাকা 10 টাকা করে বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে, এবং অনেক কাঁঠাল পচে যাচ্ছে, সেটা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। সেটাই তো আমরা ইউজ করতে পারছি না, এই যে সম্পদটাকে আমরা ইউজ করতে পারছি না। সাইফুর মাসায় আঙ্গুল দেখিয়ে দড়িয়ে দেখেছিলেন যে আমরা কাঁঠালকে প্যাকেজিং করে পাঠাতে পারি, লিচুকে প্যাকেজিং করে পাঠাতে পারি। হ্যাঁ, এইটা হচ্ছে সিস্টেম আমাদের আলাদা। মানে এইসব ক্রিয়েটিভ লোক কিন্তু আছে মিলন ভাই, এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে না। সাপোর্ট দেওয়া হচ্ছে যত ব্যাংক আছে সবগুলো এসালন গ্রুপের হাতে চলে যায়, আপনার দরবেশ সবার হাতে চলে যায়, এদের হাতেই চলে। আসলে এই যে প্রাকৃতিক সম্পদ দেখুন, ধরতে গেলে প্রাকৃতিক কিছু হয়তো কৃষি ভিত্তিক, এই দেশে অনেক লোক আছে ক্রিয়েটিভ যারা কাজ করতে পারবে, এদেরকে যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে কাজ করতে পারবে। সরকারি যদি সাপোর্ট না দেয়, আমি আহ্বান করবো যারা বেসরকারি ফিন্যান্সার তারা এগিয়ে আসেন, এইসব লোকদের সাপোর্ট দেন, ক্রিয়েটিভিটি ইয়ে করেন, ইনক্রিজ করেন। এই ক্রিয়েটিভিটির মাধ্যমে এই দেশ সামনে যাবে। আম লিচু থেকে তবুও জনগণ অর্থাৎ যারা উৎপাদন করছে তারা কিছু পাচ্ছে, কিন্তু কাঁঠালের অবস্থা যে অবস্থা, আমার মনে হয় সরকারের দেখা উচিত এই কাঁঠালটা। লিচুটাও আসলে নষ্ট হয়ে যায়, আসলে পায় না। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই। আমরা সিলেটের স্থানীয় দৈনিকের দিকে একটু আসি। স্থানীয় দৈনিক প্রথমে নিচ্ছে সিলেট বাণী, পরবর্তীতে নিব আমরা সিলেট মিরর। সিলেট বাণী সিলেটের খবর দিয়ে শুরু। উৎপত্তি স্থান ভুটান, ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ সহ 5 দেশ। যদিও এটা সারা বাংলাদেশেরই খবর, কিন্তু আমরা অনুভব করেছি সিলেট থেকে। আমি তখন খাবার টেবিলে ছিলাম, টেবিলটা তখন ঝাঁকুনি দিয়ে উঠেছিল আর কি। আল্লাহ তখন চিৎকার করে যাবি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। কারণ সিলেট ভূমিকম্প অধ্যুষিত এলাকা হিসেবে অলরেডি কিন্তু সরকারের দৃষ্টিকোণের মধ্যে আছে। আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামি সোহেল স্বপ্নার ফাঁসির রায়। আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর। সনদ নির্ভর নয়, দক্ষ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী। অন্যান্য খবর, সংসদে তোফায়েল মাহমুদ সহ সাবেক 16 এমপির মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব। এটা সংসদের যথারীতি একটা নিয়ম। এবারের ঈদ যাত্রায় 438 জনের প্রাণহানি, এটা কিন্তু একটা ভয়াবহ। কিন্তু এটা আমরা অনেক সময় শুনি যে
দেশে সরকারের ব্যবস্থা ভালো না থাকলে এরকম হয়, কিন্তু আজকে একটা নির্বাচিত সরকার হওয়ার পরেও ঈদকে সামনে রেখে এদের পরিকল্পনা কিন্তু আমার মনে হয় সঠিক হয়নি বলে কিন্তু এত প্রাণহানি হচ্ছে। আশা করি এগুলো আগামীতে আমরা দেখবো না এরকম আর। নগরীতে ছিনতাইকারী মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত, প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার। সিলেটের সীমান্ত জুড়ে বিজেপির টহল জোরদার। নগরীতে 155 পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক। ছাতক কোম্পানিগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন, স্বপ্নের আশা পূরণ হচ্ছে। শেষ পৃষ্ঠায় সিলেট বাণী। ঢাকা থেকে 1244টি পত্রিকা প্রকাশিত হয়। তথ্য প্রতিমন্ত্রীর কোথায় এই পত্রিকা, আমরা কিন্তু এত পত্রিকা চোখে দেখি না কখনো। নগরীতে প্রায় 12 লাখ টাকার ভারতীয় নাসির বিডি সহ আটক এক। জ্বালানি তেলের 3 মাসের মজুত করার সুপারিশ, সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন। নগরীতে মব সৃষ্টি করে বৃদ্ধকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, দেখা যাবে অভিযোগ কতটুকু প্রমাণিত হোক। আসলেই এগুলো একজন মানুষকে যদি সত্যিকার অর্থে মব সৃষ্টি করে করা হয়, সামাজিকবাদী দেখা হবে। আরো খবর, 6 দফা দাবিতে কর্মবিরতি ওসমানী হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকরা। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের জন্য উন্মুক্ত ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালু করা হোক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ। গোয়েনঘাটে 6 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক। বিশ্বনাথে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট স্কুল ছাত্রের মৃত্যু। শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, কয়েকটা মৃত্যু সংবাদ পাশাপাশি এক জায়গার মধ্যে। সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কানাইঘাটের ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম, অভিনন্দন তাকে। সিলেট গামী ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ। বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা, মৃত্যু ইত্যাদি নিয়েই সিলেট বাণীর শেষ পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠায় যে খবরটি আমরা ভূমিকম্পের কথা আসলো, এই ভূমিকম্প নিয়ে কিছু কথা বলার। ভূমিকম্প আসলে তো একটা ন্যাচারাল ডিজাস্টার, এবং ভূমিকম্প হলে আমার একজন ভাই একদিন ছিল, ভূমিকম্প তখন হচ্ছিল, তখন ভূমিকম্পের পরে তার বাচ্চারা চিৎকার দিচ্ছে, কান্নাকাটি করতেছে, বললো যে বাবা কান্নাকাটি করে লাভ নাই, আজান দিতে থাকো, ভূমিকম্প হয়েছে, কিছু করার নাই। ভূমিকম্প হয় সব দেশেই, কিন্তু আমাদের মানে যে বিল্ডিং গুলা আছে সেই বিল্ডিং গুলা ভূমিকম্প কতটুকু প্রতিরোধ করতে পারবে সেটা হচ্ছে একটা বিষয়। এবং ভূমিকম্প চলাকালীন যে সতর্কতা, আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা তো আসলে এমন যে এই যে বিল্ডিং এ অনুমোদন, বিল্ডিং এর সুপারভিশন, এগুলো সবই হয় টাকার জন্য। হ্যাঁ, এখানে কোয়ালিটি জুড়ে হয় না, সেই সব জিনিস চিন্তা করা দরকার। এইগুলা আসলে সৎ প্রশাসন ছাড়া কিছুই সম্ভব হবে না, সৎ এবং এফিসিয়েন্ট প্রশাসন ছাড়া কিছুই সম্ভব হবে না। ভূমিকম্পের জন্য করণীয় যেগুলো, এগুলো আসলে অ্যানাউন্সমেন্ট হওয়া দরকার, এবং প্রত্যেক জায়গায় আপনার বিলবোর্ড থাকা দরকার, কি কি করণীয়, মানুষ যাতে এনকারেজ হয়, প্রত্যেকটা এলাকায় বিলবোর্ড থাকা দরকার। চলাকালীন সতর্ক অবস্থা সিটি কর্পোরেশন এটা করতে পারে, বিলবোর্ড থাকলে এটা স্থায়ী থাকে, মানুষ আসতে যেতে দেখে কি করতে হবে, এটা স্থায়ী হয়। এই যে এবারে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সনদ নির্ভর নয়, দক্ষ এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য চমৎকার কথাটা, কিন্তু কথাটা আমরা শুনে আসছি তো, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনার আগে সব প্রধানমন্ত্রীদের কাছ থেকে এইসব কথা শুনে আসছি, কিন্তু বিষয়টা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখে কেউ তো বাধার মতো লোক নাই। হ্যাঁ, কালকে দেখলাম, পরশু দেখলাম, ককরোচ পার্টি যেটা জেএনজি ইন্ডিয়ান, তারা ওয়াংচুককে নিয়ে আসছে, সোমা ওয়াংচুককে নিয়ে আসছে। ওয়াংচুক এমন একজন ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে 3 ইডিয়টস সিনেমা হয়েছে, এবং ওয়াংচুক এখানে সৌর বিদ্যুৎ ইউজ করে তার বিল্ডিং করেছে। হ্যাঁ, সেখানে লাস্ট মোমেন্টে 3 ইডিয়টস ছবি লাস্ট মোমেন্টে নিয়ে গেছে ওখানে, সেই ওয়াংচুককে নিয়ে আসছে যে একেই প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী করতে হবে। আসলে এইরকম একজন লোক দরকার, এইরকম লোক না হলে আপনার দক্ষ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা হবে না। এবং আপনারা যদি মানে এখন মানে এমসিকিউ জমানায় এসে বলেন যে নকল আর হবে না, তাহলে এগুলো কি হবে না। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, এখন যুগটা হচ্ছে 2001 না, 2026, এখন এআই যুগ। হ্যাঁ, প্রবলেম নিলে মানুষ মানে সলভ করে দেয়, এআই সলভ করে দেয়, বাচ্চারা হোমওয়ার্ক নিয়ে এসে এআই তে দেয়, এআই সলভ করে দেয়। এইসব জিনিস মাথায় আনতে হবে, যুগ কতটুকু অ্যাডভান্স হয়েছে, আমি সেরকম অ্যাডভান্স কিনা। হ্যাঁ, এইরকম যেভাবে লেখাপড়ার পদ্ধতি যেটা বর্তমানে, এখানে নকল করার কোনো সুযোগই নাই। এইসব নকল বকল এইসব চিন্তা বাদ দিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করা উচিত, অবশ্যই করা উচিত। গুরুতর করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীকে এমন একজন লোক বেছে নিতে হবে, যে লোক সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে লিড দিতে পারবে। এবং এটা এক সেক্টরে না, সব সেক্টরেই করতে হবে, প্রত্যেকটা সেক্টরে। এই যে আপনি মানে অনেকগুলা হত্যাকাণ্ডের খবর শুনলেন,
আপনার ঈদের সময় যে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্টে অনেক লোকের হত্যাকাণ্ড হলো, এইসব বিষয় যে 438 জনের প্রাণহানি হলো, বাঙালি হয়েছে। এইসব বিষয়ে দেখেন চিন্তা করে সেরকম যোগাযোগ মন্ত্রী, এই যে ধরেন তত্ত্বাবধায়ক সরকারি যোগাযোগ মন্ত্রী অনেক বেশি কমিয়ে এনেছিল, অনেক বেশি নিরাপদ করে ফেলছিল। এইসব জিনিসগুলা চিন্তা করতে হবে যে এইরকম একজন লোক থাকতে হবে যে ভালো একজন যোগাযোগ মন্ত্রী হতে পারে। মিলন ভাই, একজন গ্রিক দেবতার কথা আমরা জানি, যে দেবতার একটা সরাইখানা ছিল, সেই সরাইখানায় তার বেড যেরকম সাইজ ছিল, মানুষ গেলে তাকে বেটে লুক হলে তাকে টেনে লম্বা করে দিত যাতে বেডে সমান হয়, আবার লম্বা লুক হলে তাকে কেটে সে সমান করে দিত। আমাদের এই সিস্টেম যদি আমরা করি যে লম্বা লোককে আমরা কেটে সাইজ করে দেবো আর বেটের লোককে টেনে লম্বা করে দেবো, এটা কখনো সম্ভব না। কল্পকাহিনী গল্প, সেই সব গল্পতে আমাদের যেতে হবে। আমাদের রাইট ম্যান ফর রাইট প্লেস দেখতে হবে, যাকে যে মন্ত্রণালয়ে স্যুট করে তাকে সেই মন্ত্রণালয়ে দায়িত্ব দিতে হবে। তখন দেখা যাবে আলটিমেটলি প্রপারলি কাজ হচ্ছে। আমাদের দেখেন এই যাবতীয় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনার যাবতীয় মিনিস্ট্রির মধ্যে মানুষের মধ্যে ইমেজ গড়ে তোলার মতো একজন মিনিস্টার নাই। তত্ত্বাবধায়ক সরকারের সময় যোগাযোগ উপদেষ্টা ছিল, আসলেই মানুষের মধ্যে ইমেজ গড়ে তুলতে পেরেছিল। এরকম ইমেজ গড়ে তোলার মতো একজন উপদেষ্টা মন্ত্রী দরকার, আপনার প্রত্যেকটা সেক্টরে মন্ত্রী দরকার। আপনি আপনার লোক আছে বেছে নেন, প্রপার ম্যানকে রাইট প্লেসে দেন। বিশেষ করে অর্থ, বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, এই কথা যদি ঠিক মতো এই চারটা জিনিস, এই চারটা জিনিস যদি ঠিক হয় তাহলে সব ঠিক হয়ে যায়। এই কমপক্ষে এই 4-5 জন লোক আমরা সময়কে তাড়া করছি। আমাদেরকে দুই আরেকটি খবর, এই যে 6 দফা দাবিতে কর্মবিরতি ওসমানী হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকরা, যে সবসময় এটা দেখা যায় যে এখন বিষয় হচ্ছে চিকিৎসক যারা ওসমানী হাসপাতালের চিকিৎসক মানে হচ্ছে সবচেয়ে মেধাবী ছাত্র। মেধাবী ছাত্ররা ওসমানী হাসপাতালে পড়াশোনার সুযোগ পেয়েছে, তারা এখন চিকিৎসক হয়েছে। এরা যদি কর্মবিরতিতে যায় তাহলে বুঝতে হবে কেন যায়। কর্মবিরতিতে যাওয়াটা কতটুকু অমানবিক এটা চিন্তা করার দরকার। 6 দফা দাবিতে কর্মবিরতি ওসমানী হাসপাতাল, ইন্টার্নি চিকিৎসকরা, রোগীরা কোথায় যাবে? হ্যাঁ, কোন রোগী হয়তো এই 1 ঘন্টার মধ্যে তার ট্রিটমেন্ট না পেলে মারা যাবে। হ্যাঁ, হার্টের রোগী আছে, সে শ্বাসকষ্টের রোগী আছে, হ্যাঁ স্ট্রোকের রোগী আছে, সে সাথে সাথে ট্রিটমেন্ট না পেলে মারা যাবে। হাসপাতালে যিনি ইনচার্জ আছে তাদেরকে নিয়ে বসে এগুলো সমাধান, এগুলো সমাধান তো নয় না, এটা 2 দফা করতে হবে। একটা হচ্ছে সমাধান করতে হবে, আরেকটা গ্রুপ হচ্ছে চিকিৎসকদের বুঝতে হবে আপনারা চিকিৎসা পেশায় আছেন, এই পেশার মাধ্যমে আপনারা জান্নাতে যাবেন, বেহেশতে যাবেন। সুতরাং আপনাদের সার্ভিসটা হচ্ছে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। ব্যক্তিগত সমস্যাটাকে আপনারা মারধর করেন, অসুবিধা নেই, আপনারা আপনাদের প্রশাসনের সাথে হাতাহাতি করেন, সমস্যা নেই, আমরা জাতীয় আশ্রয় দেবো, কিন্তু এই কাজগুলোতে দয়া করে যাবেন না কর্মবিরতি। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই পত্রিকা শেষ করি, যেহেতু আর একটি পত্রিকা পড়া বাকি আছে। স্থানীয় পত্রিকা, সিলেটের স্থানীয় দৈনিক সিলেট মিরর। মিররের প্রথম পৃষ্ঠায় যে খবরটি বড় করে লেখা, পুশিন ঠেকাতে কঠোর বিজিবি। এটা অবশ্য কয়েকদিন থেকে এটা খবরটি এসছে, যেহেতু নোম্যান্স এলাকায় এখনো 10 থেকে 12 জন এখনো আটকা পড়ে আছে। এটা কিন্তু একটি শক্তিশালী অবস্থান বলে আমরা মনে করি। সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, এটা আমরা প্রত্যক্ষ করেছি এবং পত্রিকায় এসছে। নগরে ছিনতাইকারী 2 তরুণী গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার। রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি আইনমন্ত্রী নিজেই বলছেন যখন এটা অবশ্যই এটা হবে বলে, কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি, যেটা আপনি জাতীয় পত্রিকায় বিশ্লেষণও করেছেন। হবিগঞ্জে বজ্রপাতে 3 জন নিহত, 4 জন আহত। বজ্রপাতে ইদানিং একটু বেশি এই ধরনের মৃত্যু সংবাদ আমরা পাচ্ছি। মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং, কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই রামিসার বাবা। 2 আসামির মৃত্যুদণ্ড, সব টপ অব দি খবর সারা পত্রিকায় এসছে। গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি। বিশ্বনাথে হাফেজা যুবতীর ঝুলন্ত মরদেহ। স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন ইউপি সদস্য। ইউপি সদস্য নিজেই যারা বন্টন করবে তারাই এই অনৈতিক কাজ করছে। চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু সংবাদ আরো। সিলেট মিররের শেষ পৃষ্ঠায় আমরা আসছি। এবার ঘুরে দাঁড়ানোর পালা, জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী। সরকার জ্ঞান মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, ফ্যাসিবাদী শাসন শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে। আমরা প্রধানমন্ত্রী যখন এটা জিনিসটা বুঝতে পেরেছেন, শিক্ষামন্ত্রী সেটা করবেন, সেই প্রত্যাশা রইল আমাদের। ব্যবসায়ী সমিতির সদস্য স্মার্ট কার্ড বিতরণ। বালাগঞ্জে শাহজালাল একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর।
নগরে উন্মুক্ত একক ক্যারাম প্রতিযোগিতা সম্পন্ন। এই ক্যারাম প্রতিযোগিতার সাথে একটা আমরা উধাও হয়ে গিয়েছিল। আর এটা মেধাভিত্তিক খেলা, কিন্তু একটা শারীরিক না হলেও কিন্তু মেধার মনোনয়ন হয়। যুব জমিয়তের ঈদ পুনর্মিলনী ও শহীদ আড্ডা। 5 মাসের চেয়ে মে মাসে শিশু দর্শন বেড়েছে 3 গুণ। 1 মাসকেই শনাক্ত করা হয়েছে বেশি করে আর কি। আমরা যদি আগামী মে মাসে যেন একটি শিশু ধর্ষণ না হয়, সেই আমাদের আশা থাকবে। কোম্পানিগঞ্জে 2 ফার্মেসিকে জরিমানা, এটা রুটিন মাফিক হয়ে থাকে। সরকারকে 100 দিনে সরকারের 100 দিনে দেশে 605 জন খুন, 196 অপহরণ, ভয়াবহ চিত্রটা তুলে ধরা হয়েছে আর কি। এটা তো সরকারি হিসাব, এর হিসাবের বাইরেও হিসাব আছে আরো। সংবাদ সম্মেলনে উপশহরে মপ করে বৃদ্ধকে ফাঁসানোর অভিযোগ, এটা খুব দ্রুত এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি মনে করি। একজন যদি নিরপরাধ হয়ে থাকে, সমাজে তাকে হেয় করার কোনো অধিকার নাই কারো। তাহিরপুরে বিষ পানে গৃহবধূর মৃত্যু, শ্বশুর গ্রেফতার, এটাও পারিবারিক অন্তকলহ। এই ছিল মোটামুটি খবর। আরেকটি খবর দিয়ে আপনার কাছে আসছি। ছাত্র নেতাদের নিয়ে জামাতের ঈদ প্রীতি সমাবেশ। এই ছিল মোটামুটি 5 মিশালি খবর নিয়েছিলেন নীরব। যে খবরটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পুশিন টেকাতে কঠোর বিজেপি। জি, এখন দেখেন বিজেপি আসলে বা আগে বিডিয়া আসলে বেশ কনফিডেন্ট এবং সাহসী, ডেডিকেটেড। এরা বাংলাদেশের সীমান্ত রক্ষায় তাদের সামর্থ্য, দক্ষতা, তাদের ইচ্ছা প্রমাণ করেছে দীর্ঘ সময়। এই যে ইন্ডিয়া যেভাবে অবৈধভাবে পুশিং করছে, পুশিংয়ের সিস্টেম তো আপনার বিদেশি নাগরিক হলে, অবৈধ নাগরিক হলে তার একটা আইনগত সিস্টেম আছে। কোর্ট কাছারি দ্বারে কাছে না গিয়ে সে রাতের অন্ধকারে পুশিং করে দেবে, এটা তো সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের বিরোধী। হ্যাঁ, এখন আমাদের এখানে পররাষ্ট্রমন্ত্রীর করণীয় অনেক কিছু আছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী করণীয় অনেক কিছু আছে, বিডিআরকে আরো শক্তিশালী করা যাতে এরকম পুশিং না ঘটাতে পারে। দ্বিতীয়ত হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী সারা দুনিয়ায় প্রস্তুত করে ফেলা কথা। এই পররাষ্ট্রমন্ত্রী তো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, এর অনেক বেশি আছে, হেডম আছে, থাকার কথা, হেডম থাকার কথা। কিন্তু ওনার এই সব ক্ষমতা কাজে লাগিয়ে সারা বিশ্বে প্রস্তুত করে দেওয়া দরকার যে কেন এটা করছে অবৈধভাবে ইন্ডিয়া। অবশ্যই এটা সারা বিশ্বের সামনে তুলে দেওয়া এটা দরকার। একটি জিনিস আমার একটা লক্ষণীয় হচ্ছে, আপনাকে একটু কথা থামিয়ে বলছি, যে বিগত সরকারের আমলে যখন পুশিং এরকম হইতো, এই সরকারের ব্যর্থতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে তুলকালাম সৃষ্টি করতো, এই ধরনের জিনিসটা কিন্তু আমরা দেখছি না। তবে বিজেপিরা কিন্তু যথেষ্ট তার সক্ষমতা দেখাচ্ছে এবং আরো কঠিন হতে হবে, বিজেপিকে আরো সাপোর্ট দিতে হবে, প্রয়োজনে আরো লোক বিজেপিতে নিয়োগ করতে হবে, যেভাবে কোনোভাবেই ইন্ডিয়া এটা করতে না পারে। এবং ইন্ডিয়ার এই সাহস নেই করার, এটা আগেও প্রমাণ করছে। বিজেপি অনেক সক্ষম, হ্যাঁ, বিজেপি বর্তমানে আগে বিডিআর, বর্তমান বিজেপি অনেক সক্ষম, এটা করতে হবে। এখানে একটা বিষয় বলি, মিলন ভাই, ওই যে দেখেন আপনার প্রতিষ্ঠানে যদি আপনি একটা ম্যানেজার নিয়োগ করেন, সেই ম্যানেজারের সময় যদি প্রতিষ্ঠান লোকসান হয়, এই ম্যানেজারকে রাখবেন? নিশ্চয়ই রাখবেন না। হয় প্রথম অবস্থায় সংশোধনীতে আমরা চেষ্টা করবো, না হলে তো তাকে রাখার সুযোগ নেই। দেখেন 16 মাসের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি, তাহলে যে দায়িত্বে আছে, যে ম্যানেজার আছে, তার চাকরি কেন থাকে? আপনি দেখেন সারা দেশ জুড়ে এই যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, শিশু দর্শন, 5 মাসের চেয়ে মে মাসে শিশু দর্শন বেড়েছে 3 গুণ। তাহলে যে ওনার ম্যানেজার, এই ডিপার্টমেন্টের ম্যানেজার, তার কেন চাকরি থাকবে? ঈদ যাত্রায় 394, সড়ক দুর্ঘটনায় নিহত 402, যে ম্যানেজার, তার কেন চাকরি থাকবে? সরকারের 100 দিনে 605 খুন, 196 অপহরণ, কেন চাকরি থাকবে? আর আরেকটা জিনিস হচ্ছে, এইসব ম্যানেজারদের নিজেদের জানা দরকার যে ভাই আমি পারছি না, আমি সারেন্ডার, আমি কুইট করলাম। অন্য লোক আসবে, এই সংস্কৃতিটা আমাদের দেশে, এই সংস্কৃতিটা নাই। এজন্য দেখেন ইসলামিকের দেখে একজনকে চেয়ারম্যান করছে, ইসলামিকে কি সমস্যাটা তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই চেয়ারম্যানের উচিত ছিল, বাবা অনেক কিছু করেছে জীবনে, এখন আর কাম নাই, আমি কুইট করি। হ্যাঁ, সে কুইট করলে তো আর সরকারও বাঁচলো, এরাও বাঁচলো। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মাথায় আনা দরকার। আমাদের নিজের দায়িত্ব যদি আমি পালন না করতে পারি, আমাদের কুইট করা দরকার। পাশাপাশি যে এমপ্লয়ার, যে নিয়োগ করেছে, তারও বোঝা দরকার এইসব ম্যানেজার দিয়ে কাজ হবে না, নতুন ম্যানেজার দরকার। ইসলামী ব্যাংকের ব্যাপারটা আরেকটু গভীরভাবে বিশ্লেষণের আমি দাবি রাখি। অন্যদিন এখানে দেখবে, আচ্ছা ঠিক আছে, আমরা অন্যদিন আলোচনা করবো আর কি। আসলে রুট লেভেলে অনেক কিন্তু ইসলামী ব্যাংকের কর্মকর্তারাও কিন্তু এর অনেকটা দায়ী আছে বলে এটা কিন্তু পরিলক্ষিত হয়েছে। আচ্ছা, এটা পরে একদিন আলোচনা করা যাবে। আর কিছু নগরে উন্মুক্ত ক্যারাম প্রতিযোগিতা নিয়ে কিছু বলার আছে কিনা?
সময়ের ফ্যাক্টর। আচ্ছা, ক্যারাম প্রতিযোগিতা আসলে একটা প্রতিযোগিতামূলক বিষয় এবং মানুষের এই যে ক্রিয়েটিভিটি যদি অনেকদিন পর হ্যাঁ, কিন্তু এই কথাটা আমরা না, এই প্রতিযোগিতা যদি যত বেশি হবে তত বেশি কিন্তু ইয়ে হবে। আমরা জিয়াউর রহমানের সময় দেখেছি উনি ফুটবল প্রতিযোগিতা বিভিন্ন প্রতিযোগিতা বাড়িয়ে দিলেন, এবং নেলসন ম্যান্ডেলাও দেখেছি যখন দেশের সমস্যা তৈরি হয়েছে উনি তখন মানে ফুটবল প্রতিযোগিতা, আমেরিকান ফুটবল যেটাকে বলি, হ্যাঁ, সেটা শুরু করে দিয়েছে সারা দেশ জুড়ে, যাতে মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে। আসলে ইনডোর একটা প্রতিযোগিতা হ্যাঁ, খুবই ভালো কিন্তু। এবং এই খেলাধুলা কি করে দেখেন, ইমরান খানকে জেলে বন্দি করে রাখছে, তার একটা চুকে 85% নষ্ট হয়ে গেছে। সারা বিশ্বে যত বিশ্বকাপ অধিনায়ক ছিলেন তারা দিয়েছেন, বিবৃতি দিয়েছেন যাতে ইমরান খানের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই যে সম্প্রীতিটা তৈরি হলো, খেলা মাঠে তারা ছিল প্রতিযোগী, কিন্তু খেলা বাইরে তাদের মধ্যে সম্প্রীতি তৈরি হলো। এই সম্প্রীতিটা মারাত্মক, হ্যাঁ, সাংঘাতিক সম্প্রীতি। অনেক অনেক ধন্যবাদ। ক্রীড়া প্রতিযোগিতার খবর আমরা শুনলাম, আশা করি আগামীতে দাবা প্রতিযোগিতা হবে সারা দেশব্যাপী। তারপর ক্রিকেট চলছেই, ইনডোরে দুটা বলে ভালো খেলা, এই ভালো খেলা প্রতিযোগিতা এটা যেন অব্যাহত হয়। 5 সালের খবর নিয়ে বিশেষ করে সিলেটের বেশ কিছু খবর এখানে আজকে সিলেটের দিকে এসছে। জাতীয় পত্রিকা সহ সারাটা পত্রিকারই যে শিরোনাম যে খবরগুলো সেটার বিশ্লেষণ করলেন অত্যন্ত সুন্দরভাবে আজকের অতিথি অধ্যাপক আব্দুল লতিফ। লতিফ ভাই, আপনাকে আবারও শেষ সময় স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শকরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আগামীকালকে আবারও নতুন পত্রিকা নিয়ে নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর পরিশেষে একটি কথা, যারা আমাদেরকে সম্প্রচারে সহযোগিতা করে তাদের মধ্যে আজকে ছিল হচ্ছে পিআই এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস গোয়েনঘাট। এদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।